ফসলের জমি আবাসিক এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা। রাজবাড়ীতে পরিবেশ দূষণে স্বাস্থ্য ঝুঁকি চরমে। মুন্সিগঞ্জে কাঠ পোড়ানোয় হুমকিতে জীববৈচিত্র্য। এবং বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধোঁয়া মোছার পর চলছে রং তুলির কাজ। নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি কনক আজাদ। সারা দেশের মতো ঢাকা বিভাগেও জেঁকে বসেছে শীত। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। শুক্রবার সকালে গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশার দাপটে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া কাজিরগঞ্জ নৌ রুটে 7 ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টি সীমানা আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। হেমন্তের বিদের বাকি আরও 2 দিন। এবার আগে ভাগে প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। শুক্রবার সকালে গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জনিত রোগ কিন্তু এই ঠান্ডির মধ্যে মনে করেন দেখেন বারিন্দাতে কি অবস্থায় আছে। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে 7 ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। হেক্টরের পর হেক্টর জমির মাটি কেটে নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জের ইটভাটাগুলোতে। এতে উর্বরতা হারাচ্ছে জমি। অন্যদিকে কাঠ পোড়ানোয় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। সরকারি হিসেবে নিবন্ধিত ইটভাটার সংখ্যা 53টি, অবৈধ 9টি। তবে পরিবেশবাদীদের দাবি অবৈধ ইটভাটার সংখ্যা আরও অনেক বেশি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী ঘেঁষে সিরাজদি খানের বালুরচর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইট ভাটা। সরকারি জমি দখল করে দেদারছে পোড়ানো হচ্ছে ইট। এসব ভাটায় হেক্টরের পর হেক্টর জমির টপ সয়েল কেটে আনা হচ্ছে। ইট ভাটার কালো ধোয়ার কারণে শ্বাস নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে। চাষাবাদের ক্ষতি হইতেছে, অথচ ফসলের ক্ষতি হইতেছে। ইট তৈরি করে যারা লাভবান হচ্ছে বা যারা কনস্ট্রাকশনে কাজে লাগাচ্ছে, তার যে টোটাল ইকোনমিক ভ্যালুস, মূল্যমান, তার চেয়ে পরিবেশের যে ক্ষতি সেটা কয়েকশো গুণ বেশি। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকটের পরও ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ফিট করলে পারে তখন এই পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে এবং মানব স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হবে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি মাসে সিরাজদি খান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় 5 ইটভাটায় একযোগে অভিযান পরিচালনা করে 8.5 লাখ টাকা জরিমানা করা হয়। জেলায় নিবন্ধিত ইটভাটা 53টি। স্থানীয় প্রশাসনের হিসেবে অবৈধ ইটভাটা 9টি। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, করছেন না আইনের তোয়াক্কাও। রাজবাড়ীতে ফসলের জমি আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ ইটভাটা। এসব ভাটায় আবার কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে শুধু পরিবেশই বিষাক্ত হচ্ছে না, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে ফসলি জমি, মাঝখানে অবৈধ ইটভাটা, যার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর 5 উপজেলায় ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে এমন অসংখ্য ইটভাটা। ভাটায় যে কালো ধোঁয়া, সেটা আমাদের শ্বাস বন্ধ হয়ে আসে। ট্রাক চলায় আমাদের গায়ে ময়লা পড়ে, তারপরে ধুলা উড়ে। স্থানীয়রা জানান, বেশিরভাগ ইটভাটার নেই প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। কোনো সবজি ভালো মতন হয় না, কোনো ফল হয় না। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। পরিবেশের ছাড়পত্র সহ
সেই ধরনের বৈধ কাগজপত্র যাদের থাকবে না, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার ৭০টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র ২০টির। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। অবৈধ ইটভাটার দাপট ও এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। এছাড়া মাদারীপুর থেকে যুক্ত থাকবেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, ইটভাটাগুলো থেকে পরিবেশ দূষণের যেসব কর্মযজ্ঞ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু নানাভাবে আলোচনা চলছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রেই এই ইটভাটাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিয়েই কিন্তু এই ইটভাটাগুলো চলবার কথা রয়েছে এবং যেই শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো মানবার কথা রয়েছে। তো আমরা এখন কথা বলবো যে মুন্সিগঞ্জে যিনি এই পরিবেশ অধিদপ্তরের কর্ণধার, তিনি এই ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং কেনই বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ধন্যবাদ। দেখেন, মুন্সিগঞ্জে যে ইটভাটাগুলো রয়েছে তার ভিতরে আমাদের যে মানে গঠনগতভাবে যে অবৈধ বলা হয়েছে যে 120 ফিট চিমনির মানে কাঠ পোড়ানো চিমনির ইটভাটা বা ড্যাম চিমনি এরকম কোনো ইটভাটা নাই। মুন্সিগঞ্জে যে ইটভাটাগুলো রয়েছে সেগুলো সবই জিগজাগ ভাটা, অথবা একটা আছে অটোব্রিক্স ছিল, সেটা এখন আপাতত বন্ধ আছে। আর একটা আছে অটোব্রিক্স চালু আছে, শেষদি খানের সেটা চালু আছে। এই যে জিগজাগ ভাটাগুলো, জিগজাগ ভাটার সবগুলোতে ম্যাক্সিমাম মানে আমাদের পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করা বা পরিবেশের ছাড়পত্র গ্রহণ করা হয়েছে। তার ভিতরে কিছু আছে আবেদন করার পরে দেখা যাচ্ছে কাগজপত্র সঠিকভাবে না থাকায়, সঠিকভাবে জমা না দেওয়ায় হয়তো আমরা সেগুলো ছাড়পত্র দেইনি, অথবা কিছু আছে নিষিদ্ধ এলাকা বলে আমাদের একটা আছে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন যে 13 একটা ধারা আছে, নিষিদ্ধ এলাকা কোন কোন জায়গায় ভাটা হবে কি হবে না। এরকম নিষিদ্ধ এলাকার ভিতর যদি মানে কাছাকাছি পড়ে থাকে, এসব কারণে আমরা কিছু ভাটাকে বিভিন্ন সময় আমরা জরিমানার আওতায় এনেছি। গত মার্চ থেকে মানে 23 মার্চ থেকে আমরা এ পর্যন্ত প্রায় মানে জেলা প্রশাসন এবং পরিবেশ দপ্তরের এনফোর্সমেন্ট উইং এই উভয়ের মানে সহযোগিতা পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলায় 91 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আদায় করা হয়েছে। আর মানে পরিবেশ অধিদপ্তর যাতে এই মানে ইটভাটাগুলো তাদের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করে সেজন্য নিয়মিত মনিটরিং করছে। যদিও আমাদের এই যে ইটভাটাগুলো এখন আপনি বলছেন যে এইরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তারপরে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর এই পরিবেশ সুরক্ষায় আপনার পরামর্শ কি? নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা ঠিক না, নিয়ন্ত্রণ আমরা তাদেরকে বোঝাচ্ছি, তারা অনেকেই মানে এখন তো অনেকটা নিয়ন্ত্রণের ভিতর আসার চেষ্টা করছে, মানে জিগজাগ করে ফেলছে সব। 120 ফিট নাই, আগে তো একসময় 120 ফিট ছিল যেখানে কাঠ পোড়ানো হতো, তারপরে ড্রাম চিমনি ছিল যেখানেও কাঠ পোড়ানো হতো, সেই চিমনির ভাটা বা ড্রাম চিমনির ভাটা বা 120 ফিটের কোনো ভাটা এখানে নাই। তাহলে এটা তো মানে নিয়ন্ত্রণের একটা অংশ। আর জিগজ্যাগ ভাটাগুলোর জন্য যে করা আছে, তারপরেও পরামর্শ হচ্ছে যে সরকারের এই মুহূর্তে যে ইট মাটি পুড়ায় ইট তৈরি না করে মানে ব্লক ইট তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে। সবাইকে বলা হচ্ছে যে ব্লকে চলে যেতে, ব্লকে গেলে পরে তখন তো এই মাটি পোড়ানো ইটটার এই সিস্টেমটাই আস্তে আস্তে কমানোর জন্য বা বন্ধ করার জন্য সরকার এখনকে মানে পরিকল্পনা রয়েছে। বা এভাবে এই জন্য আমরা ইট ভাটার যে মালিক আছে ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহিত করছি যে আপনারা ব্লকে চলে যান। ধন্যবাদ আপনাকে। তো মুন্সিগঞ্জের এই যে নদী বেষ্টিত এলাকা এবং বিশেষ করে ধলেশ্বরী নদী ঘিরে যে ইটভাটাগুলো গড়ে উঠেছে এবং সেখানে যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করার পরে যে তারা শর্ত মানছে না, আবার অনেক ক্ষেত্রে যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কিন্তু ইটভাটাগুলো গড়ে উঠেছে। একই সঙ্গে যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে অবৈধ ইটভাটা রয়েছে এবং পরিবেশ আন্দোলন যে বাংলাদেশের
পরিবেশ আন্দোলনে যারা রয়েছেন পরিবেশবাদী, তারাও কিন্তু নানা রকম অভিযোগ করছেন। কিন্তু রাজধানী ঢাকার কাছের এই জেলাটিতে যে এই নদী বেষ্টিত বিভিন্ন স্থানে যে ইটভাটা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে, সেই ব্যাপারে কিন্তু পরিবেশ অধিদপ্তর বলছেন যে আইন অনুযায়ী যেসব এলাকায় জনবসতি রয়েছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি না করে, স্কুল কলেজে ক্ষতি না করতে পারে, সে ব্যাপারে কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ইটভাটার সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। পদ্মার এই পারের জেলা মাদারীপুর, এই মাদারীপুরের 5টি উপজেলাকে ঘিরে 65টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটা 15 থেকে 20 বছর আগে গড়ে ওঠে, তখন ঘনবসতি না থাকলেও বর্তমানে কিন্তু ইটভাটার আশপাশে ঘনবসতি এলাকা রয়েছে। ফলে এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন যে সমস্ত ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করা হয়, সেখানে যেন দ্রুত কয়লা ব্যবহার করা হয়, তা না হলে পরিবেশের মারাত্মক বিপর্যয় হতে পারে। এবং এলাকাবাসী বারবার অভিযোগ দিয়েও কিন্তু দিশেহারা হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো মাদারীপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস নেই। মূলত ফরিদপুর জেলা থেকে মাদারীপুর জেলাকে নিয়ন্ত্রণ করা হয় এই পরিবেশ অধিদপ্তর। এই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন অভিযোগের প্রেক্ষিতে এই সমস্ত ইটভাটায় তারা অভিযান পরিচালনা করেন এবং যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক জরিমানা সহ ভাটার কার্যক্রম তারা বন্ধ করে দেন। এছাড়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে কৃষি জমি থেকে মাটি এনে এই ইটভাটায় ব্যবহার করা হয়, ফলে দিনে দিনে কৃষি জমির পরিমাণ সেটি কিন্তু কমে যাচ্ছে। আর যেহেতু ভাটাগুলো অনেক পুরনো এবং অনেক আগে এগুলো নির্মাণ করা হয়েছে, তখন ঘনবসতি এলাকা না থাকলেও কিন্তু এখন এই সমস্ত এলাকায় ঘনবসতি হওয়ায় কিন্তু মানুষের একটা যে দুর্ভোগ সেটি কিন্তু বারবার তারা আকুতি জানিয়েছেন এবং তারা কিন্তু সেই অভিযোগটি করেছেন। আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হয়, তারপরও কিন্তু এই দাপট কিন্তু কমছে না। ফলে কিন্তু এই কার্যক্রম নিয়মিত কিন্তু চালাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলার যে ইটভাটা পরিচালিত হয় তার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। অসহনীয় যানজটে নাকাল কিশোরগঞ্জ শহরবাসী। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা। অবৈধ দখলদাররা ফুটপাত কবজা করায় প্রতিনিয়তই বাড়ছে নাগরিক ভোগান্তি। তবে সমস্যার সমাধানের গতানুগতিক আশ্বাস প্রশাসনের। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। চলছে না গাড়ির চাকা, ঠায় দাঁড়িয়ে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন। পথেই নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কিশোরগঞ্জ শহরে যানজটের এমন অসহনীয় চিত্র নিত্যদিনের। শহরের আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, পুরান থানা, একরামপুর সহ বিভিন্ন মোড়ে বছরের পর বছর ধরে চলা এই জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নেই কার্যকরী কোনো উদ্যোগ। শহরে চলাচলের জন্য পৌরসভা থেকে 600 ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন থাকলেও চলাচল করছে কয়েক হাজার। এমনকি নিয়মের তোয়াক্কা না করে রাস্তার দুই পাশে পার্কিং করা হয় শত শত মোটরসাইকেল। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, প্রাইভেটে যাইতে পারে না, অফিস আদালতে যাওয়া যায় না, বাজার ঘাট যেখানে যান না কেন শুধু জ্যাম আর জ্যাম। পুলিশ সুপার জানান, যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। নিয়মিত কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। এবং আপনি যদি একটু দেখেন, প্রথমে যেভাবে ছিল যানজট কিন্তু অনেকটা এখন নাই বললেই চলে। কিশোরগঞ্জ শহরে প্রতিদিন 5000 অটোরিকশা সহ অন্তত 7000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নেই সেতু, ভরসা বাঁশের সাঁকো। অথচ 2 যুগেরও বেশি সময় একটি সেতুর অপেক্ষায় শরীয়তপুরে জাজিরা পৌরসভার কয়েক হাজার মানুষ। ভোগান্তিকে সঙ্গে করে কীর্তিনাশা নদী পার হতে হচ্ছে তাদের। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিএম ইশরাফিলের তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। স্কুলগামী শিশুকে কোলে নিয়ে বাঁশের সাঁকো দিয়ে কীর্তিনাশা নদী পার হচ্ছেন বাবা। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। অথচ এই নদীর উপর একটি সেতুর জন্য 25 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় শরীয়তপুরের জাজিরা পৌরসভার বাসিন্দারা। মেয়র আসে, মেয়র যায়, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কমে না এতটুকু। আমার কাজ থইয়া
আমার মেয়েকে এপার স্কুলে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয়। এখান থেকে একটা ব্রিজ হলে আমাদের স্কুল মিস হতো না। বৃষ্টি হলে ছাতা এক হাত দিয়ে ছাতা ধরে আর এক হাত দিয়ে বাস ধরে আমি যেতে পারি না। স্থানীয়রা জানান নদী পার হয়ে পশ্চিম পাড়ে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার কাজে যেতে হয় কয়েক হাজার মানুষকে। বর্ষায় ভারী বৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে যাতায়াতের একমাত্র সাঁকোটিও। পৌর কর্তৃপক্ষ বলছে এলাকাটি পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। আমি যে যাব স্পট ভিজিটে, যদি দেখি যে এটার প্রয়োজনীয়তা আছে, আমি যদি এটা যদি প্রতীয়মান হয় স্থানীয়দের সাথে কথা বলি, তাহলে আমি অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা নেব। 1999 সালে শরীয়তপুরের জাজিরা পৌরসভা গঠিত হয়। সময় সংবাদ, শরীয়তপুর। ফরিদপুরে সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল পেঁয়াজের বীজ। তবে সঠিক নিয়মে বীজ বপন করার পরও 95% বীজ থেকে চারা বের হয়নি। এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়ী করে ভেজাল বীজ সরবরাহে জড়িতদের বিচার দাবি করেছেন চাষিরা। তবে নতুন করে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। ফরিদপুরের 5200 জন চাষিদের সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা পেঁয়াজের বীজ। ঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন করার পরও 95% পেঁয়াজের চারা বের হয়নি। সরকারি বীজ পাইছিলাম, মনে হয়েছে এখন তো মার গেছে, এমনি তো খরচ গেছে 10,000 টাকা করে। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর নতুন করে চাষিদের মাঝে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। তবে এ সময়ে এই বীজ কোনো কাজেই আসবে না বলে জানান চাষিরা। এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, এখন পেঁয়াজের দানা বোনানোর মৌসুম না। খুব দ্রুত এই 5000 জন কৃষককে পুনরায় বীজ দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতা মধ্য পর্যন্ত আমরা প্রায় 2500 জন কৃষককে বীজ অলরেডি পৌঁছে দিয়েছি। জেলায় এবছর 36,140 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে 5,09,504 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। লাফে লাফে বাড়ছে স্বর্ণের দাম। এতে ক্রেতার সংকটে পড়েছে মাদারীপুরের স্বর্ণ ব্যবসায়ীরা। অধিকাংশ দোকানে ক্রেতার সংকটে ভাটা পড়েছে বিক্রি। আগে এক একটি দোকানে প্রতিদিন গড়ে 3 থেকে 5 লাখ টাকার বিক্রি হলেও এখন তা নেমে এসেছে 1/3। উচ্চমূল্যের কারণে স্বর্ণালংকার কিনতে পেরে অনেকেই ঝুঁকছেন বিকল্প গহনার দিকে। বিক্রেতারা জানান, আগে প্রতি মাসে 5-7টি বিয়ের গহনা সরবরাহ করতেন তারা, কিন্তু বদলে গেছে সেই প্রেক্ষাপট। এজন্য অবশ্য সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। সময় আরেকবার 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে গণপূর্ত বিভাগ। সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরোদমে। সবুজ চত্বরে কংক্রিটের পথগুলোর পাশে স্থাপন করা হচ্ছে বাহারি ফুলের টব। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষ মুহূর্তে প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মোজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 1 মাস ধরে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। সৌধবেদী পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের সিঁড়িগুলোতে সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন রং শিল্পীরা। বাগানে লাগানো হচ্ছে গাঁদা সহ নানা বাহারি ফুলের চারা। পুরো সৌধ এলাকাকে পানি দিয়ে ধুয়ে মুছে চকচকে করার পাশাপাশি ঘাস ও গাছের ডালপালা ছেঁটে পরিপাটি করার কাজ করছেন কর্মচারীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি, এখানে রং তুলির কাজ করতেছি। প্রায় কাজ শেষের পর্যায়ে, আর 1 বা 2 দিন করলে শেষ হবে। মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানোর কাজও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন 3 সশস্ত্র বাহিনীর সদস্যরা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সৌধ এলাকা। সময় সংবাদ, সাভার। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
ফসলের জমি, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা। রাজবাড়ীতে পরিবেশ দূষণের স্বাস্থ্য ঝুঁকি চরমে। মুন্সিগঞ্জে কাঠ পোড়ানোয় হুমকিতে জীববৈচিত্র্য। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।